আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। চট্টগ্রামের বাকুলিয়ায় একটি ঝুটের গোডাউন ও প্লাস্টিক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 7 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, আগুনের সূত্রপাত কি জানা গেছে কিনা এবং নেভাতে এত সময় কেন লেগেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা গেছে কিনা এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আয়শা, যেমনটি বলছিলেন, প্রায় ৮ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসা লেট হওয়ার কারণ আমরা যেটি জানতে পেরেছি, এখানে যে দুইটি কারখানা রয়েছে, একটি হচ্ছে আহমদিয়া শাহ আমানত ট্রেডিং ও শাহ আমানত প্লাস্টিক। এই দুটি কারখানায় একটি জুট এবং একটি প্লাস্টিক, এই দুটি কারখানায় আসলে প্লাস্টিক এবং জুটে আগুন লাগার কারণে এই আগুন নিয়ন্ত্রণে আসতে একটু ব্যাগ পেতে হয়েছে, এমনকি আমাদেরকে জানিয়েছেন। এখনো পর্যন্ত আসলে ডাম্পিং কাজ চলছে, এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ডাম্পিং কাজ করে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে যে পাশে আরো একটি গাড়ির কারখানা রয়েছে, যেখানে গাড়ি রাখা হতো পূর্বী পরিবহন, সেখানে প্রায় 8টি গাড়ি পুড়ে গেছে। সে কারখানাগুলো এবং আশেপাশের গাড়ি সবকিছু মিলিয়ে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস নির্দিষ্ট কোনো কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি। মালিক পক্ষ থেকে আসলে এই বিষয়টি জানতে পেরেছি। সেই সাথে আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখানে কারখানার আশেপাশে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বসত বাড়িতে আগুন লেগে যায়। আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে একেবারে বসত বাড়িগুলো একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কয়লা হয়ে গেছে। এখান থেকে কোনো ধরনের জিনিসপত্র তারা নিয়ে যেতে পারেনি, বের করতে পারেনি। কোনো রকম যান নিয়ে তারা বের হয়েছে, তবে কোনো রকম মাল নিয়ে যেতে পারেনি, বের করতে পারেনি। তারা খুব দ্রুত যে খুব ভয়ঙ্কর ভাবে এই আগুন ছড়িয়ে পড়ার কারণে আগুনের যে ভয়াবহতা, লেলিহান শিখা, সেই লেলিহান শিখা থেকে বাঁচতে তারা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এখান থেকে বের হয়ে যায়। তারা আমরা দেখতে পাচ্ছি এখানে খুব বেশি একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এখানে যে ঘরটি দেখতে পাচ্ছি আমরা একেবারে পুড়ে গেছে। এখানকার যে চুলা, খাট সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, এমনকি আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসলে কখন আপনারা জানতে পারেন যে আগুন লেগেছে এবং কিভাবে আপনারা বের হয়েছেন? আগুন লাগছে যে রাত্র 1:30টায়, আমরা খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেছি, ওই সময় আগুনটা লাগছে। আমাদেরকে একজনে বলতেছে আগুন লাগছে, আমরা কোনো মতে বাইর হয়েছি, যে বাচ্চা টাচ্চা নিয়ে বাইর হয়েছি, কোনো মাল সামানা নিতে পারি নাই। আগুন দ্রুত জুট ফ্যাক্টরি এবং ওই প্লাস্টিক ফ্যাক্টরি ওগুলো থেকে দ্রুত আমাদের এদিকে চলে আসছে বস্তিতে। আসার পরে আমরা কোনো মতে বাইর হয়েছি। বাইর হওয়ার পরে আমরা আমাদের জিনিসপত্র একটু দেখতেছেন, আমাদের সবগুলোই পুড়ে গেছে। আমাদের এখানে এই বস্তিতে 60টা ঘর আছে, আপনার 6টা ক্ষতি হয়েছে, একটা হয় নাই, লাস্টেরটা। এই আপনার সাথে একটু কথা বলতে চাই, কোন ধরনের মালামাল উদ্ধার করতে পেরেছেন কিনা? মালাল দিয়ে খালি অনেক কিছু ডকেতে হয় না, সব চলে গেছে। আমাদের টাকা চলে গেছে, 70,000 টাকা লাগছে, এক হানের জিনিস সব চলে গেছে। আমরা থাকুন দেখি আতঙ্ক হয়ে গেছে, মাল কিভাবে বার করবো। এই যে বসত বাড়ির সাথে এই ধরনের একটা কারখানা, এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? আর এই কারখানায় আমরা জানতে পেরেছি গত 2 বছর আগেও দুর্ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে আপনারা কোনো ধরনের প্রশাসনকে জানিয়েছেন কিনা, কোনো ধরনের অভিযোগ করেছেন? প্রশাসনকে এরকম কোনো প্রশাসনকে জানাই নাই অবশ্যই, কিন্তু তাদেরকে অভিযোগ করা হয়েছিল। তবে তারা ফ্যাক্টরিকে বলছিলাম যে আর কি, তো এরা আবার ফ্যাক্টরিটা করছে, করার পরের দিন মনে করো আপনারা ফ্যাক্টরিটা চালু করেছে। এখন হঠাৎ আগুন লাগে গেছে, এটা আগে একবার দুর্ঘটনা হয়েছিল, হওয়ার পর ওটা মনে করেন হালকা আগুন হয়েছে, তখন বাড়িওয়ালারা সবাই মিলে অভিযোগ করছিল তাদেরকে, কিন্তু আইনগত ভাবে কোনো অভিযোগ করা হয়নি। এই
যেমনটি শুনতে পাচ্ছিলাম, আমরা জানতে পেরেছি স্থানীয় বাসিন্দারা এখানে যেহেতু একেবারে লোকাল ব্যক্তি মালিকানা জায়গায় এ ধরনের কারখানা গড়ে উঠেছে, এই কারখানা ঝুঁকিপূর্ণ। 2 বছর আগেও একটি দুর্ঘটনা এখানে ঘটেছিল, তখন থেকে তারা একটু উদ্বিগ্ন ছিল। তবে তারা অনেকের কাছে অভিযোগ করলো, লিখিত অভিযোগ না করায় তারা কোনো ধরনের সুফল পায়নি বলে জানিয়েছে। তবে এখন একেবারে নিঃস্ব হয়ে আছে এই পরিবারগুলো। এই ছিল বাকলিয়া এক্সেস রোডে কারখানার আগুনের সর্বশেষ আপডেট। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের বাকুলিয়ায় ঝুটের গোডাউন ও প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পায়েল। দেখছেন দেশ জনপদ লাইভ। অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে রাজশাহীতে সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচার বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, অভিযানে এখনো পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার কিংবা কাউকে আটক করা হয়েছে কিনা এ নিয়ে আমাদের জানাবেন। যৌথ অভিযান এখনো চলছে, সেই এতে আমরা একটু দেখতে চাই যে এখানে সেনাবাহিনী দুটি বাড়ি ঘিরে রেখেছে, তারা সেখানে অভিযান চালাচ্ছেন এবং সকাল থেকেই দুটি বাড়িতে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সদস্যরা একটি বাড়ি ঘিরে রেখে সেখান থেকে কিছু দেশি অস্ত্র উদ্ধার করেছেন এবং ইতিমধ্যে 2 জনকে আটক করা হয়েছে এমন খবর আমরা জানি। সেটি হচ্ছে যে সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই অনিন্দ, তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। কাদিরগঞ্জের যে বাড়িটিতে ঘিরে রাখা হয়েছিল সেখান থেকে সেনাবাহিনীর যে 40 ইস্ট বেঙ্গলের একটি দল তারা অভিযান চালিয়েছেন। সেখান থেকে এখন পর্যন্ত তো যা কিছু উদ্ধার করা হয়েছে তার মধ্যে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, কার্টিজ এয়ারগানের সীসা 3 বক্স, ম্যাগনেট 1টি, ওয়াকিটকি 4টি, ট্রাজার গান 1টি, সিম কার্ড 10টি, বাইনোকুলার 1টি, বিস্ফোরক তৈরি সরঞ্জাম, পাসপোর্ট, মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি এবং খালি মদের বোতল উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া পাশের আরো 2টি বাড়ি ঘিরে রাখা হয়েছে, সেখান থেকেও অভিযান চালাচ্ছে। যেহেতু এখানে সেনাবাহিনীর সদস্যরা যেটি বলছেন যে এই অভিযানটি শেষ হওয়ার পরেই তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে হয়তো জানাবেন যে তারা যে অভিযানটি চালালেন সেখান থেকে কি কি উদ্ধার করা হয়েছে এবং মূলত গোপন সংবাদের ভিত্তিতেই আজকের এই অভিযানটি সেনাবাহিনী পরিচালনা করছে এবং ডক্টরস কিছু দেশি অস্ত্র, মদের খালি বোতল, বিস্ফোরক সরঞ্জাম এগুলো উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সদস্যরাও এসেছেন সেনাবাহিনী সদস্যদের পাশাপাশি। মূলত সেনাবাহিনী এই অভিযানটি পরিচালনা করছে। আমরা দেখছি প্রচুর সেনাবাহিনীর গাড়ি এই অভিযানে অংশ নিয়েছে এবং এখানে যারা আসছেন উৎসুক জনতা অনেকেই আছেন। সকালে হঠাৎ করেই বাড়িটিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা ঘিরে রাখেন, এরপরেই মূলত অভিযানটি চালানো হয়। কাদিরগঞ্জের এই বাড়িটিকে ঘিরে এখন উৎসুক জনতার ভিড় আছে এবং সেনা সদস্যরা যেহেতু অভিযান চালাচ্ছেন সেটি এখানে চলছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছিলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো তাদেরকে এই অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি, ফলে তারা এখনো এ বিষয়ে কিছু জানেন না। সেনাবাহিনীর পক্ষ থেকে যখন আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানাবে তখন কেবলমাত্র তারা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। তবে 2 জনকে সেনা হেফাজতে নেয়ার কথা জানা গেছে, তার মধ্যে অনিন্দ নামে একজন আছেন, তিনি সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের স্বজন বলে জানানো হয়েছে। এছাড়া এইখানে যারা বাড়িটি আছে বাড়িটিকে ঘিরে এর আগেও যেটি ছিল যে জঙ্গি দমনের সময় এই বাড়ি থেকে তাকে আটক করা হয়েছিল এবং পুলিশ হেফাজতে নিয়েছিল, পরে তিনি ছাড়া পান।
আজকে আবারও সেই বাড়িটিকে ঘিরেই সেনা সদস্যরা অভিযান পরিচালনা করছেন এবং এখন পর্যন্ত অভিযান শেষ হয়নি। অভিযানের চলছে, সেনা সদস্যদের একটি দল এবং পুলিশের একটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করছে। অভিযান শেষেই হয়তো জানা যাবে যে সেখান থেকে কি কি উদ্ধার হয়েছে এবং এই উদ্ধারের ঘটনা আর কি কি জানা গেল, বা যাদেরকে সেনাবাহিনী হেফাজতে নিয়েছে তাদের কাছ থেকে কি কি তথ্য সেনাবাহিনী বা পুলিশ তারা পেল, সেটি যদি যখন গণমাধ্যমকে জানাবে তখন হয়তো আরো বিস্তারিত জানানো সম্ভব হবে। এখন পর্যন্ত যেটি আছে যে একটি বাড়ি ডক্টরস ইংলিশ কোচিং সেন্টার, সেটি ঘিরে রাখার পর সেখান থেকে অভিযান চালানো শেষে পাশের আরো দুটি বাড়ি সেনাবাহিনী ঘিরে রেখেছে, সেখানে এখন অভিযান চলছে। মোট 3টি বাড়িকে ঘিরে সেনাবাহিনীর আজকে যে যৌথ অভিযান অস্ত্র উদ্ধারের সেটি চলছে। তো এখন পর্যন্ত যদি বলি যে একটি বাড়িতে অভিযান শেষ হয়েছে এবং আরো দুটি বাড়িতে সেনা সদস্যরা ঘিরে রেখেছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ সেনা অভিযান সম্পর্কে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধারে রাজশাহীতে সাবেক সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের চাচার বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসার আবাসিক থেকে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, আবাসিকে কিভাবে 2 ছাত্রীর মৃত্যু হলো এবং কি বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ, এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আমি সকালে খবর পাওয়ার পর থেকে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ, পুলিশ এবং কি তার আত্মীয় স্বজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। আসলে কি কারণে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি আমরা জানার চেষ্টা করছিলাম। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও কিন্তু এখনো নিশ্চিত না কি যে 2 শিক্ষার্থী তানিয়া এবং জামিলার কিভাবে তাদের মৃত্যু হয়েছে। তাদের বয়স কিন্তু 10 থেকে 12 বছর। আমরা একটু সংযুক্ত করতে চাই গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদকে। জি, আপনি একটু বলবেন কি আসলে 2 শিক্ষার্থীর কিভাবে মৃত্যু হয়েছে বা আপনারা কি ধারণা করছেন? আপনারা তো প্রাথমিকভাবে একটা তদন্ত করছেন বা সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন, একটু যদি আমাদের বলেন। রাত 1টা পর্যন্ত, 1টার দিকে তারা ঘুমিয়েছিল, পড়াশোনা করে তারা ঘুমিয়েছিল। তারপরে রাতে তারা যখন ওই পেটে পেন উঠছে, তারপর কেউ বমি করতেছে আর একজন মুখে ফেনা, তখন তাদেরকে হাসপাতালে আনার পথেই দুজনেই মারা যায়। কেন কি কারণে মারা গেল এটা বুঝতে পারলাম না। বিষক্রিয়া হলে খাদ্য বিষক্রিয়া না কোনো সাপের দংশ, এটা এখন কনফার্ম হয় না। এই জন্য মর্গে পাঠাচ্ছি, রিপোর্টের জন্য ওয়েট করছি। পরিবারের লোকজন কি বলছে আপনাকে? তাদের কোনো অভিযোগ আছে কিনা? না, তারা কোনো অভিযোগ করে নাই, কোনো কিছুই করে নাই, কোনো তথ্য এ পর্যন্ত দিতে পারেনি কি কারণে এটা। তারা কিছু বলতে পারছে না। এখন অনুমান করছে সবাই যে সাপে কাটছে, কিন্তু নিশ্চিত না। আমি নিশ্চিত হইনি এখনো। আচ্ছা, জি, ধন্যবাদ। বুবলি, আপনি শুনছিলেন গোমস্তাপুর থানা ওসি যে বিষয়টি আমাদেরকে জানালেন, সেটা হচ্ছে যে পরিবারও কিন্তু এখনো নিশ্চিত না যে কিভাবে তাদের মৃত্যু হয়েছে। এই 2 শিক্ষার্থীর একসঙ্গে মৃত্যুর পরই কিন্তু হচ্ছে কি এলাকায় এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে, আতঙ্ক বিরাজ করছে। তারা কিন্তু 10 থেকে 12 জন মাদ্রাসা শিক্ষার্থী, তারা কিন্তু হাফিজিয়া মাদ্রাসায় তারা কিন্তু পড়াশোনা করতেন। রাতের খাবার খাওয়ার পরই কিন্তু গভীর রাতে তাদের পেটে ব্যথা হলে তাদেরকে ওই মাদ্রাসারই একজন মহিলা শিক্ষক তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর পরে কিন্তু তাদেরকে একজনকে পথেই একজনের মৃত্যু হয়, আর একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আমরা যদি আপনাকে একটু বলতে চাই, নিহত 2 জনের নাম, একজন তানিয়া খাতুন, তার বয়স 12, এবং আরেকজনের নাম জামিলা খাতুন, তার বয়স 10। তারা রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালি বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী ছিলেন, এবং তারা কিন্তু একই এলাকার লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে, এবং আরেকজন হচ্ছে শৈবুর রহমানের মেয়ে। তারা ওইখানে যে শিক্ষার্থীরা এখনো অধ্যয়নরত রয়েছে, তারা বলছে যে তারা কিন্তু একেবারে একটি প্রত্যন্ত অঞ্চল এবং বরেন্দ্র অঞ্চলের মধ্যে মাদ্রাসাটির অবস্থান। মাদ্রাসাটি তারা কিন্তু মাঝে মধ্যে কিন্তু আতঙ্কে তারা কিন্তু এরপর থেকে তারা কিন্তু জীবনযাপন করছে। আমরা যেহেতু অপেক্ষা করতেছি, আসলে চিকিৎসকরা বলছে যে ময়নাতদন্ত ছাড়া আসলে বিস্তারিত বলা যাচ্ছে না, বা ময়নাতদন্ত রিপোর্ট পেলেই
আসলে মৃত্যুর কারণ তারা বলতে পারবেন। আমরা হাসপাতাল কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, যিনি ময়নাতদন্তি কর্মকর্তা আছে তিনিও বিষয়টি বলছেন, তারাও বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন এবং ময়নাতদন্ত রিপোর্ট আসলেই কিন্তু তারা আসলে প্রকৃত ঘটনা বলতে পারবেন। আপনাকে কিন্তু একটু বলে রাখি যে তাদের কিন্তু মহিলা হাফিজিয়া মাদ্রাসাটাতে একজন মহিলা শিক্ষিকাই ছিলেন, সে শিক্ষিকাই কিন্তু তাদেরকে এই হাসপাতালে নিয়ে এসেছিলেন। হাসপাতালে নেওয়ার পরে কিন্তু 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। ওখানে কিন্তু প্রায় 14 জন শিক্ষার্থী পড়াশোনা করেন, এর মধ্যে 2-3 জন ছুটিতে ছিলেন, বাকিরা সবাই কিন্তু একই রুমে ঘুমিয়েছিলেন। ঘুমিয়ে থাকার পরে কিন্তু রাতে যখন 2 শিক্ষার্থী রাত 1:30টার দিকে 2 শিক্ষার্থীর পেটে যখন ব্যথা শুরু হয় তখন কিন্তু তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আছে। তবে আমরা যেটি ধারণা করছি বা স্থানীয় যে বিষয়টি বলছেন, দুজনের মধ্যে একজনের কিন্তু পায়ে কিছু দাগ তারা দেখেছেন, সেটি কিসের দাগ সেটি কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারছে না কেউ। তবে আমরা আমাদেরকে অপেক্ষা করতে হবে চিকিৎসকের ময়নাতদন্ত রিপোর্ট পর্যন্ত। ববলি, এই ছিল আমার কাছে গোমস্তাপুর থেকে 2 শিক্ষার্থীর মৃত্যুর সর্বশেষ খবর। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসার আবাসিক থেকে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক। শনিবার নাগাদ তিস্তা নদীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাড়িঘর থেকে নেমে যাচ্ছে বন্যার পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা এবং জুয়েল রানা। প্রথমে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কেমন দেখছেন এই বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, লালমনিরহাটের তিস্তা ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি এই মুহূর্তে বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ার পরে আবারও হঠাৎ করে কমে গেল এবং এই কমে যাওয়ার কারণে কিন্তু তিস্তার যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছিল সে পানিও কিন্তু নেমে গিয়েছে এবং এই পানি নেমে যাওয়ার পরে কিন্তু নদী তীরবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি আসলে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে গ্রামীণ কাঁচা পাকা সড়ক এবং আমনের ক্ষেত, বীজতলা, কৃষকরা কিন্তু এসব তাদের নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সদর উপজেলার কালমাটি এলাকায়। এটি তিস্তা নদী তীরবর্তী এলাকা এবং এই এলাকায় আমরা সকাল থেকে ঘুরে দেখেছি যে অনেক কৃষকের বীজতলা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছে যে তিস্তার হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার কারণে তাদের চরাঞ্চলে যে পাট চাষাবাদ করেছিল অনেক পাট কিন্তু পানিতে ভেসে গিয়েছে এবং যে ধানগুলো ছিল সেগুলো টানা 4 দিন প্রায় পানির তলে তলিয়ে থাকার কারণে কিন্তু সেগুলো নষ্ট হয়েছে। আমরা লালমনিরহাটের কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তারা এখনো ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটি হিসাব আসলে করেনি, যার কারণে তারা আমাদেরকে নির্দিষ্ট করে বলতে পারেনি। তবে তারা আমাদেরকে যেটি বলেছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষকরা ঘুরে দাঁড়াতে কিন্তু তাদের অনেকটাই ব্রেক পেতে হবে। এছাড়া গ্রামীণ যে কাঁচা পাকা সড়ক রয়েছে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেটি আবার নেমে যাওয়ার কারণে কিন্তু গ্রামীণ কাঁচা পাকা সড়কগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন জানিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে তারা তালিকা করে সহায়তা প্রদান করেছে এবং যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু আসলে তারা মেরামতের কাজ করবে। আমরা লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী একজন বন্যার্ত মানুষ যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যায়, তার সাথে কথা বলতে চাই। আপনি আছেন, আপনার বাড়িতে এখানেই। আপনি আসলে এবারের বন্যায় কি ধরনের ক্ষতি হয়েছে এবং কি ধরনের ক্ষতি? এবারকার বন্যায় আমরা নদীতে ভূমিতে ওয়া গাড়ছিলাম, এই বেসন জ্বালা কিনি গাড়ছি, 2বার গেছে, দোনোবারে ডুবে গেছে। এখন ঢালান পড়িয়া আমাদের ওয়া শেষ, ওয়া এখন গাড়বো, এখানে বীজ পাওয়া যাইতেছে না। এখন কিভাবে কি করবো, বীজ আমার নাই, কিনিও পাওয়া যাচ্ছে না। এখন আমার এই মনে করেন ঘর বাড়ির কাদো, তারপর রাস্তাঘাট নাই, অনেক সমস্যার মধ্যে খুব আছি। তারপর চিন্তায় আমার ওয়া শেষ, এখন আমরা যেটা খাবো সেইটাই আমাদের শেষ। এখন জ্বালা নাই, কিভাবে বেতন দিয়ে বেতন পাওয়া না হলে কিভাবে গাড়বো, আমার এই পর্যন্ত শেষ। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে একটি কথা বলতে চাই, তিস্তায় কিন্তু এ পর্যন্ত চলতি মৌসুমে 3 দফা বন্যা হয়ে গেল এবং এই 3 দফা বন্যার সবচেয়ে বড় বন্যা কিন্তু এবার হয়েছে, অর্থাৎ বিপদসীমা থেকে প্রায় 18 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল এবং এর ফলে কিন্তু তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছিল এবং এই বন্যার কারণে বন্যার পানি যে নেমে গেল, সেই বন্যা পানি নেমে যাওয়ার পরে কিন্তু এইসব এলাকায় ক্ষতচিহ্ন আসলে ভেসে উঠেছে। আমরা তিস্তা নদীর বন্যা পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে এবারে যেতে চাই কুড়িগ্রামে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন সেখানকার পানি নেমে যাওয়ার পরবর্তীতে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি ভেসে উঠছে?
জামাল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে উজানে ভারী বৃষ্টিপাত এবং দেশের অভ্যন্তরেও বৃষ্টিপাত না থাকবার কারণে কিন্তু কুড়িগ্রামের সবগুলো নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে, অর্থাৎ সবগুলোই আসলে বিপদসীমার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখনো কিন্তু এই পানি কমলেও কুড়িগ্রামের যে নদ নদীর অববাহিকার যে নিম্নাঞ্চল রয়েছে, যে চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের যে গ্রামীণ সড়কগুলো সেগুলো কিন্তু এখনো পানিতে তলিয়ে আছে, যার ফলে সেখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু নৌকা এবং কলাগাছের ভেলায় আসলে যাতায়াত করছে। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই পানি কমার কারণে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীর বিভিন্ন এলাকায় কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি, ইতিমধ্যে কিন্তু এই গত 2-3 দিনে কিন্তু অসংখ্য পরিবার আসলে এই ভিটেমাটি হারিয়েছে। এছাড়াও এই পানি বৃদ্ধি এই গত 2 দিনের যে বন্যা, সে বন্যায় কিন্তু কুড়িগ্রামের প্রায় 574 হেক্টর বিভিন্ন ফসল কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে। কৃষি বিভাগ বলছেন যে তারা এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আসলে পরবর্তীতে আসলে জানাতে পারবেন আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমি এই বিষয়ে কথা বলেছি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তারা বলছেন যে আগামী 24 ঘন্টা আবারও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। এই যদি বৃষ্টিপাত আবারও বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আবারও কুড়িগ্রামের যে নদ নদীর পানি সেটি কিন্তু বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। বুবলি, এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। আচ্ছা, এবং জুয়েল রানা, আপনাদের ধন্যবাদ। দর্শক, বন্যার পানির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা এবং জুয়েল রানা। দেখছেন দেশ জনপদ লাইভ। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছে। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা, টাঙ্গাইল এবং ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান এবং অভিজিৎ ঘোষ এবং ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি নেত্রকোনা। জিয়াউর রহমান, শুভ জন্মাষ্টমীতে কি ধরনের আয়োজন থাকছে আমাদের জানাবেন। একেবারে নিষ্ঠাবান, তেমনি সুন্দরের বড় তার হৃদয়, এই সবগুলো গুণকে ধারণ করে আসছে আমাদের কেন্দ্র। জিয়াউর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এবং আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু সারা দেশের মতো যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। তো এর এই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে নেত্রকোনা জেলাতেও কিন্তু 10টি উপজেলা রয়েছে। নেত্রকোনা জেলা সহ 10টি উপজেলাতেই কিন্তু নানা রকম কর্মসূচির আয়োজন করা হয়েছে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে নেত্রকোনার কেন্দ্র পৌর শহরের হরিসভা দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে কিন্তু সকাল থেকেই শত শত ভক্ত এবং যে শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দ যারা অনুসারী আছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং এই উপজেলার 13টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা রয়েছে। এখানে যে পূজা উদযাপন পরিষদ আছে, উপজেলা পূজা উদযাপন পরিষদ, সেই পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কিন্তু এই বছরের মতো এবছর জন্মাষ্টমীর যে জন্মাষ্টমী উদযাপন করার আয়োজনটি করা হয়েছে। তো আমরা একটু কথা বলবো এখানে যিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। আচ্ছা, আপনাদের আজকের আয়োজনে কি কি থাকছে যদি একটু বলতেন। আমাদের এই যে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই শ্রীকৃষ্ণের পূজা, ভাগবত পাঠ, আমাদের আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা, এই আঙ্গিকগুলো নিয়ে আজকে আমাদের এই দিনটিকে উদযাপন করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র উপজেলা শাখা। আপনারা শুনছিলেন যে এখানে কিন্তু উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যিনি আছেন তিনি বলছিলেন যে এখানে আপনার তারা বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন। আমরা একটু জানবো যে আসলে এই যে এখানে যারা আছেন একটু জানতে চাই আমরা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আছেন, আমরা একটু জানবো। আচ্ছা, আজকের দিনে আপনাদের কি কি আয়োজন রয়েছে এবং আপনাদের চাওয়াটা কি স্যার? আমাদের চাওয়া তো বিশ্ব শান্তি হোক, এই চাওয়াটা হলো আমাদের মুখ্য।
এখানে যে পূজা উদযাপন পরিষদের সভাপতি তিনি কিন্তু বলছিলেন যে আজকের দিনে তাদের চাওয়া, আমরা জানবো এখানে উপজেলার যিনি থানা পুলিশের প্রধান অফিসার ইনচার্জ রয়েছেন, এই আজকের যে জন্মাষ্টমীকে ঘিরে আপনাদের কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে? আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সভাস্থল এখানে যেখান থেকে র্যালিটা শুরু হবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যালির সামনে এবং পিছনে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং র্যালিটা যে পথ দিয়ে যাতায়াত করবে সে প্রত্যেকটা মোড়ে আমাদের ট্রাফিক পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা শুনছিলেন যে এখানে ওসি কিন্তু বলছিলেন যে তাদের এই কর্মসূচি পালন করার জন্য ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, একটু আগেই তিনি কিন্তু আজকের কর্মসূচি উদ্বোধন করেছেন। আমরা একটু জানবো যে আজকে এই যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের আজকের এই দিনে কি কি সহযোগিতা রয়েছে? ধন্যবাদ। আমরা বরাবরই আমরা চেষ্টা করি যে এই সুন্দর অনুষ্ঠানটির পাশে দাঁড়ানোর। আমরা তাদের একটি অনুদানের জন্য লিখেছি, পাশাপাশি আমরা সবসময় এই ধরনের অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করে আসি। আর সার্বিকভাবে শৃঙ্খলা বিষয়টি বললেন, আমরা সার্বিকভাবে অনুষ্ঠানটিতে যত ধরনের সহায়তা প্রয়োজন হয় সকল ধরনের সহায়তা প্রদান করে আসি। আপনারা এতক্ষণ শুনছিলেন যে এখানে কিন্তু যারা উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় থানা পুলিশ উপজেলা প্রশাসন তারা কিন্তু বলছিলেন যে আজকে জন্মাষ্টমীকে ঘিরে তাদের কি কি আয়োজন রয়েছে। শত শত ভক্তবৃন্দ হয়েছে, একটু পরে মাত্র র্যালি বের করা হবে, এখানে প্রসাদ বিতরণ করা হবে এবং এখানে গীতা পাঠ করা হয়েছে, ধর্মীয় আয়োজন আরো চলছে। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, একই বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। অভিজিৎ, শুভ জন্মাষ্টমীর সেখানকার কি আয়োজন দেখছেন আমাদের জানাবেন? জি, আপনি জানেন যে টাঙ্গাইলে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলাতে এই প্রোগ্রাম রয়েছে। আমি যে উপজেলাটি রয়েছে এটি হচ্ছে ভূয়াপুর উপজেলার শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদযাপন পরিষদের উদ্যোগে এই জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে। এই কিছুক্ষণ আগে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এই উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি হয়েছে আবু আবদুল্লাহ খান, তিনি উপস্থিত রয়েছেন। পাশাপাশি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যিনি রয়েছেন, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান শিলু, তিনিও উপস্থিত রয়েছেন। এবং এই অনুষ্ঠানে যারা এসেছেন অধিকাংশ শিক্ষার্থীরা সহ অন্যান্য যারা হিন্দু ধর্ম রয়েছে তারাও এসেছেন। আমরা একটু কথা বলবো এই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের সাথে। একটু বলবেন যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি বার্তা দিচ্ছে এবং হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সকলকে আমি উপজেলা প্রশাসন ভুয়াপুরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে শ্রীকৃষ্ণ সমাজের সাম্য এবং শান্তির প্রতিষ্ঠার জন্য তিনি ন্যায়, সত্যতা এবং মানবপ্রেমের সর্বদা প্রচার করে গিয়েছেন এবং যেখানে কোনো সমাজে অন্যায় এবং অবিচার ছিল তিনি অপশক্তিকে প্রতিরোধ করার জন্য তিনি সমাজে আবির্ভূত হয়েছেন এবং এই সমাজে প্রতিষ্ঠা করেছেন এবং শান্তির বার্তা দিয়েছেন। আমি আজকে এখানে যে আমাদের সনাতন ধর্মাবলম্বী লোকরা এসেছে, আমি অত্যন্ত খুশি যে তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং এখানে শুধু সনাতন ধর্মাবলম্বী না, সর্বস্তরের লোকজন এখানে আমাদের এই অনুষ্ঠানটাকে সাদরে গ্রহণ করেছে। তারা তাদের থেকে ভ্রাতৃত্ববোধ থেকে আজকে এখানে চলে এসেছে। সমাজে যে আমাদের যে শান্তি শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ববোধ আছে, সেই ভ্রাতৃত্ববোধটা কেউ যেন নষ্ট না করতে পারে এবং আমাদের ভিতরে যেটা চমৎকার যেটা যে সামাজিক যে সম্প্রীতিটা আছে সেটা যেন কেউ যেন বন্ধ না করতে পারে, সেজন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সজাগ আছি। আর আমি একটা কথাই বলি যে এখানে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই, আমরা সকলে মানুষ এবং এখানে যারা সনাতন ধর্মের আজকের যারা অনুষ্ঠানে এসেছেন তারা আমাদের সমাজের একটা অংশ, আমাদেরই ভাই। আমরা তাদেরকে নিয়ে এই সমাজটা যেন উন্নয়ন করতে পারি, দেশের উন্নয়নের জন্য যেন আমরা কাজ করে যেতে পারি, এটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আজকে সবাই একসাথে কাজ করব, এটাই আমার সকলের প্রতি মেসেজ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো উপজেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, একটু বলবেন। ধন্যবাদ। আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন, আমি শুভ কামনা করছি। ইতিমধ্যে আমরা জানি শ্রীকৃষ্ণের জন্মই হয়েছিল। জি, তিনি যারা এসেছেন তারা বলছেন যে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুগ যুগ ধরে তিনি এই বার্তা দিয়ে যাচ্ছেন। এই ছিল টাঙ্গাইল থেকে জন্মাষ্টমী নিয়ে আমার কাছে সর্বশেষ।
অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শুভ জন্মাষ্টমীতে কি ধরনের আয়োজন থাকছে সেখানে, এই বিষয়ে আমাদের জানাবেন। নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী পালিত হচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ আগে দুর্গাবাড়ি মন্দির থেকে একটি কর্ণাটক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক কিন্তু প্রদক্ষিণ করছে। অর্থাৎ সেই শোভাযাত্রাটি কিছুক্ষণ পরেই কিন্তু আবার দুর্গাবাড়ি মন্দিরে এসে শেষ হবে। অর্থাৎ সেখানে একটি আলোচনা সভার মধ্য দিয়ে সেই শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী সেটি কিন্তু পালিত হবে। অর্থাৎ এছাড়াও আমরা দেখেছি আজকে আয়োজন করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বনগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। সেই শোভাযাত্রাটি নিরাপত্তা আমরা দেখেছি বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা সাথে রয়েছেন এবং বলছেন যে আজকের এই দিনটি কিন্তু তারা খুব আনন্দ গণপরিবেশের মধ্য দিয়ে কিন্তু তারা পালন করছেন। আমরা যদি এখন শুরু করতে চাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকে কি আয়োজন থাকছে, এই দিনটিকে কিভাবে পালন করছে? ভগবান শ্রীকৃষ্ণ গত 5252 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন, এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তিনি সৃষ্টির কলঙ্ক দুষ্টকে দমন করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং সকল মানুষের অন্যায়কে বিনষ্ট করার জন্য, সত্যকে উন্মেষ করার জন্য তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং সকলকে এই পৃথিবীতে অন্যায় থেকে কীভাবে মুক্ত রাখা যায় সে ব্যাপারে তিনি সচেষ্ট রয়েছেন। আর আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটুকু প্রার্থনা করব যেন তিনি সকলকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন এবং আজকের দিনে আজকে ময়মনসিংহ দুর্গাবাড়ি থেকে ব্যাপক একটি র্যালি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতে সচেষ্ট রয়েছেন। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই। তিনি বলছিলেন কিন্তু 5252 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। অর্থাৎ মানুষের কল্যাণের জন্যই কিন্তু তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন। অর্থাৎ তার এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু ময়মনসিংহ সহ সারা দেশে কিন্তু আজকের এই দিনটি কিন্তু নানানভাবে উদযাপন করা হচ্ছে এবং আমরা দেখেছি মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং তারা এই দিনটিকে কিন্তু আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তারা উদযাপন করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আয়োজন করা হয়েছে 10,000 শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যতিক্রমী মেধাবৃত্তি প্রতিযোগিতা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, আয়োজন নিয়ে কি বলছেন স্থানীয়রা, আমাদের জানাবেন। জি বুবলি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে বিএনপির যে 31 দফা বাস্তবায়নের যে রূপরেখা রয়েছে সেটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু কিশোরগঞ্জের যে পাকুন্দিয়া উপজেলাটি রয়েছে এখানে কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী আজকে উদ্যোগের আমরা দেখতে পেয়েছি। এখানে যে আল্লাহ শামসুল আলম ফাউন্ডেশন নামে একটি সংগঠন কিন্তু একটি মেধাবৃত্তি পরীক্ষার কিন্তু আয়োজন করেছে। আমরা আসলে যেটি জানতে পেরেছি সংগঠনটির মাধ্যমে যে এখানে প্রায় 10,000 শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আছে কিন্তু এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আমরা আসলে এখন আছি যে কিশোরগঞ্জের যে পাকুন্দিয়া উপজেলার যে পাকুন্দিয়া উচ্চ বিদ্যালয় একটি কেন্দ্রে, মোট 10টি কেন্দ্রে কিন্তু এখানকার যে মেধাবৃত্তি পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা আসলে এখন একটু কথা বলতে চাই এই সংগঠনটির যে চেয়ারম্যান রয়েছেন খন্দকার আল আশরাফ মামুন, তার সাথে আমরা একটু জানতে চাইবো যে আসলে এই যে 31 দফা বাস্তবায়নে কেন এই ব্যতিক্রমী উদ্যোগ আর এবং এই মেধাবৃত্তি পরীক্ষায় যারা বিজয়ী হবে তাদের জন্য আসলে কি থাকছে? এই ব্যতিক্রমী উদ্যোগটা নেওয়ার পেছনে কারণ হলো আমাদের যে 31 দফা বিএনপি যে 31 দফা প্রণয়ন করেছে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে 31 দফা প্রণয়ন করেছে এটা সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়া। আমি আশাবাদী আমাদের পাকুন্দিয়া উপজেলার শতভাগ
মানুষের কাছে এই 31 দফাকে পৌঁছে দিতে পেরেছি এবং আগামীর একটি 31 দফার প্রজন্ম তৈরি করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে এখানে যারা পরীক্ষা দিতে এসছে এরা 31 দফারা পড়েছে, মুখস্থ করেছে এবং এরা বুঝতে চেষ্টা করেছে। এবং আমি মনে করি এই 31 দফার মাধ্যমে আমাদের নেতা যেমন তারেক রহমান বাংলাদেশে একজন দেশপ্রেমিক মানুষ, আগামী একটি দেশপ্রেমিক প্রজন্ম এই 31 দফার মাধ্যমে তৈরি হলো। এই পরীক্ষার এই ব্যতিক্রমী উদ্যোগ বলেন আর যেভাবেই এটাকে বিবেচনা করেন, এটার মাধ্যমে একটি দেশপ্রেমিক প্রজন্ম বাংলাদেশে তৈরি হলো। যারা বিজয়ী হবে তাদের জন্য যে প্রথম স্থান অধিকার করবে তার জন্য 25,000 টাকা প্রতিটি গ্রুপের প্রথম স্থানের জন্য, যে দ্বিতীয় হবে তার জন্য 15,000 টাকা, যে তৃতীয় হবে তার জন্য 10,000 টাকা, যে চতুর্থ থেকে পঞ্চম 5,000 টাকা পুরস্কার পাবে। এটা আমাদের 4টা গ্রুপেই এটা পাবে এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য আমাদের কিছু সৌজন্য উপহার থাকবে। জি ধন্যবাদ। আসলে শুনছিলেন যে এখানকার যে শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে যেই ব্যতিক্রমী যে পরীক্ষা মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পেরেছি পরীক্ষাটি কিন্তু ইতিমধ্যে যে শেষ হয়েছে। তো 31 দফা বাস্তবায়নকে আসলে এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন বলছেন এখানকার যেই আয়োজক কমিটি যারা রয়েছেন। তো বুবলি, এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটু বেড়ে গেছে, আবার আলুর দামটা কমে গেছে, এটারে আমাদের একটা ব্যালেন্স করতে হবে। আর একটা জিনিস হলো পলিথিন কিন্তু একটা জানেন, এই পলিথিনের জন্য কিন্তু এই যে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না। এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য, পলিথিনের কোনো উপকারিতাই নাই, এটার অপকারিতাই সবচেয়ে বেশি। আর আমরা যদি এই পলিথিনটা বন্ধ করতে পারি, আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি, যেহেতু একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল, এখন কৃষকরা কিন্তু পাটের এরকম দাম পায় না। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন, তবে আমাদের কৃষকরা লাভবান হবে, আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব, আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আরেকটা জিনিস তো চাঁদাবাজি। এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয় সব সময় রিপোর্টিং। এটা চাঁদাবাজিটা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে, মানে চাঁদাবাজি কোন চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, কাউকে কোন রকম চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজের উপরে কোনো প্রেশার নাই, যে কোনো চাঁদাবাজ ধরেন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার, আপনারা একটু চাঁদাবাজগুলির আইডেন্টিফাই করে দেওয়া, আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা। এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদপুরে ভাইয়েরা তো এখন আমারে বললো যে চাঁদাবাজ নাই, কিন্তু আদারওয়াইজ চাঁদাবাজি করে কিনা ওনারা বলতে পারবে। আপনাদের পক্ষ থেকে নির্বাচনের অনেক আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সে তারিখ সময়টা ঘোষণা করেছে মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা ফেব্রুয়ারিতে নির্ধারণ করেছেন। কিন্তু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সেটা জোরগলায় বলছে এবং এটা নিয়ে প্রশ্ন রাষ্ট্রদ্রোহিতার সামিল। আপনি কি তাই মনে করেন? রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনীতি পার্টিগুলি যারা নির্বাচন হবে। তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যে সব নির্বাচনের মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে,
রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মুখ থাকবে, কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে না। কার সম্বন্ধে এই চার্জার সম্বন্ধে আছে ওই ব্যাপারে আমি এখানে কিছু বলবো কি। আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীনে কোন রকমের কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তার আওতায় নিই। আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করব, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। মাদকের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, যেহেতু মাদক কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করে দিবে আপনারা যদি সোচ্চার না হন। এই আমাদের বাচ্চাদের আর হলো আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছবি উঠাইতে যাই, বাট তারে প্রতিকার করি না। কিন্তু প্রতিকার করা একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলতে থাকে, ওটা প্রতিকার করা আপনাদের ইমানই দায়িত্ব, আপনারা ওটা প্রতিকার করবেন। দর্শক, সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।